নমস্কার, 5টার 5 মিশন নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। গতকাল থেকে আমরা দেখছি স্ট্রং রুমে স্ট্রং সংঘাতের ছবি। সতর্ক নজর মমতা অভিষেকের। কালীঘাটের বাড়িতে মমতা অভিষেক বৈঠক। ঠিক কি নিয়ে কথা হচ্ছে এই বৈঠকে? কিভাবে গণনার দিন কাজ করতে হবে, শুধু কি সেটাই ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে এই বৈঠকের ক্ষেত্রে? সেটাই কি গুরুত্বপূর্ণ দিক, নাকি বৈঠকে এটা নিয়েও আলোচনা চলছে যে সোমবার যখন গণনা শুরু হবে তার আগে পর্যন্ত স্ট্রং রুমে চারপাশে কিভাবে নিজেদের কর্মী সমর্থকরা থাকবেন, কি স্ট্র্যাটেজি, কি নিয়ে কথা হচ্ছে জানবো। আবির রয়েছে সরাসরি আমার সঙ্গে। আবির, দেখো, নির্বাচনে প্রচার যেমন গুরুত্বপূর্ণ, ভোটের দিন যেমন গুরুত্বপূর্ণ, একই রকম গুরুত্বপূর্ণ হচ্ছে যে নির্বাচনের সময় যে যখন ফল বেরোবে সেই স্ট্রং রুমের যে নজরদারি ভোট গণনার দিনকে কেন্দ্র করে। তো যারা কাউন্টিং এজেন্ট হিসেবে যারা কাজ করবেন, সেই কাউন্টিং এজেন্টদেরকে কি ভূমিকা পালন করতে হবে। গতকালকে তুমি জানো যে ভিডিও বার্তাতে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উল্লেখ করে দিয়েছেন যে তিনি যতক্ষণ না পর্যন্ত সাংবাদিক সম্মেলন করছেন তখনও পর্যন্ত যেন কোনো কাউন্টিং এজেন্ট তারা যেন নিজেদের টেবিল ছেড়ে যেন বাইরে বেরিয়ে না আসেন। এবং তারা একটা কোথাও গিয়ে একটা আশঙ্কা প্রকাশ করছেন যে কোথাও কি গিয়ে একটা কারচুপি হতে পারে। এই আশঙ্কার প্রকাশের কথা বারবার ধরে উল্লেখিত হয়েছে। তো গতকালকে নির্দেশের পর গতকাল আমরা দেখলাম যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে কুণাল ঘোষ, শশী পাজা আরো অন্যান্য প্রার্থীরা চলে গেলেন। আবার শাখাওয়াতে আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে গেলেন। এই অবস্থাতে দাঁড়িয়ে যাদের ভূমিকা রয়েছে, যারা প্রার্থীরা কি কাজ করবেন, কাউন্টিং এজেন্টরা কি করবেন, কিভাবে তাদেরকে কাজ করতে হবে, এই যাবতীয় বিষয় নিয়ে গোটা রাজ্য জুড়ে যে খবর আসছে সেই সংক্রান্ত বিষয় আলোচনা করার জন্য আজকে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালীঘাটের যে বাসভবন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন। সূত্রের খবর এই গোটা পরিস্থিতি গোটা রাজ্য জুড়ে যা চলছে সেই গোটা রাজ্যের পরিস্থিতি নিয়ে তারা দুজন কথা বলছেন এবং গোটা রাজ্য বা বিভিন্ন জেলাভিত্তিক যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বা তাদের কাছে কি ধরনের নির্দেশ পাঠাতে হবে, দলের কি বক্তব্য সেটিকেই পৌঁছে দেওয়া হচ্ছে। এবং আবির, এই যে দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক হচ্ছে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো তার দলের একদম তৃণমূল স্তরে বার্তা ছড়িয়ে দেওয়ার। আবির, একটু সঙ্গে থাকো, সে প্রসঙ্গে তোমার সঙ্গে কথা বলবো। আমাদের কর্মীদের এবং মানুষকে সাথে থাকতে, যাতে কাউন্টিংয়ে সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়। যেখানে স্টোর করা হয়েছে সেখান থেকে যখন কাউন্টিং হলে নিয়ে যাবে তখন কিন্তু মেশিন বদলে দেওয়ার সম্ভাবনা ওরা প্ল্যান করেছে। সুতরাং নজর রাখতে হবে যাতে কোনো রকম নেগলিজেন্স না হয়। লাস্ট অব্দি আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলবো ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। এবং মনে রাখবেন যে টেবিলে যেটা কাউন্ট হয় তারপরে ওরা কম্পিউটারে আপলোড করার সময় সেটাকে চেঞ্জ করে দেয়। মানে আমাদেরটা দিয়ে দেয় বিজেপিকে, বিজেপিটা দিয়ে দেয় আমাদের। সেদিকেও নজর দিন, সতর্ক থাকুন। এই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় আগেই দিয়েছেন, তো তার জন্য একটা রণকৌশল দরকার। যে রণকৌশল নিয়ে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আবির, এই যে বৈঠক রণকৌশল নিয়ে, অর্থাৎ তুমি যেমন বলছিলে যে ভোটেরও একটা রণকৌশল আছে, গণনার আগে এই স্ট্রং রুম এবং পরবর্তীতে স্ট্রং রুমে নজরদারি এবং পরবর্তীতে গণনা, সে সময়ের একটা রণকৌশল আছে। সেটা বাকিদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে, অর্থাৎ সেটা কিভাবে জানানো হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে জানাবেন? আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ভার্চুয়াল বৈঠক ডেকেছেন, বিকেল 4টা থেকে শুরু হবে। সেখানে দলের সমস্ত প্রার্থীদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে। যারা এজেন্ট যারা রয়েছেন, কাউন্টিং এজেন্ট, তাদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে। তারা এই বৈঠকের ক্ষেত্রে তারা থাকবেন এবং কি মানে একদম কাউন্টিং এর শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে গণনা চলবে, প্রতি টেবিলের গণনার হিসেব তারা কিভাবে রাখবেন, সেই ট্যালি কিভাবে প্রকাশ করা হবে, নিজেদের কাছে তথ্য কি রাখতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা আশঙ্কা, কোথাও শঙ্কার হেরফের করিয়ে ফল বদলে দেওয়া হতে পারে, আশঙ্কার কথা বা তারা বারবার ধরে তারা উল্লেখ করে চলেছে। তাহলে এই গোটা বিষয়টি নিয়ে যারা সেখানে দায়িত্ব নিয়ে থাকবেন তাদের কি ভূমিকা পালন করতে হবে সেটাই ভার্চুয়াল বৈঠকের ক্ষেত্রে বুঝিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। স্ট্রং রুম নিরাপত্তা, গণনা জানিয়ে ভারতীয় জনতা পার্টিও সতর্ক। গণনা নিয়ে কর্মীদের কর্মশালা, রাজ্য বিজেপির আজও কাল বুথ কর্মীদের নিয়ে বিজেপির এই কর্মশালা, এবং এই কর্মশালায় দলীয় রণকৌশলের ব্যাখ্যা দেওয়া হবে।
এবং গণনায় যদি সমস্যা হয় তাহলে কি কি করতে হবে সেসব নির্দেশ সেসব আজ বলা হবে, সেগুলো জানানো হচ্ছে এই কর্মশালায়। সুস্মিতা আছে আমার সঙ্গে। সুস্মিতা, এই যে কর্মশালার কথা নিউজ18 বাংলায় প্রথম জানিয়েছিল যে গণনার ক্লাস নেওয়া হচ্ছে, এই ক্লাসের বিষয়ে যেমন তোমার কাছে জানবো তেমনই জানবো হচ্ছে ভবানীপুর নিয়ে আলাদা কোনো রণনীতি তৈরি করা হচ্ছে কি? ভবানীপুর নিয়ে বারবারই বঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপি তারা বাড়তি মাত্রায় নজর দিয়েছে, বাড়তি মাত্রায় তারা পরামর্শ নিয়েছে এবং ভবানীপুর নিয়ে যে তারা বাড়তি মাত্রায় সতর্ক সেটাও নির্বাচনের দিন থেকে আগে থেকেই সেটার প্রমাণ মিলেছে। এবং এই নির্বাচনী গণনা কেন্দ্রের যে পাঠশালা বা গণনা পাঠশালা, গণনা কর্মশালা বঙ্গ বিজেপির তরফ থেকে উত্তরবঙ্গে চলছে, দক্ষিণবঙ্গের জোনগুলিকে মিলিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজারহাটের পাঁচতারা যে হোটেল সেই হোটেলে। কিন্তু ভবানীপুরের স্ট্রং রুমে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতির পর আরো বেশি করে সতর্ক এবার খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তথা ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। আজই দলীয় কর্মীদের নিয়ে তিনি জরুরি বৈঠক ডেকেছেন। অরফানগঞ্জ রোডে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের জন্য যে নির্বাচনী কার্যালয় করা হয়েছে সেখানে বৈঠক হবে আজ সন্ধ্যায়। বিজেপি সূত্রে খবর, ভবানীপুর বিধানসভা এলাকায় ভোটের দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত নেতা এবং জেলা বিজেপি স্তরে যে সমস্ত নেতা রয়েছেন, যারা বিজেপির পোলিং এজেন্ট ছিলেন কিংবা যারা গণনা কেন্দ্রের ভিতরে উপস্থিত থাকবেন 4 মে, তাদেরকে নিয়ে শুভেন্দু অধিকারী বৈঠকে বসবেন। প্রাথমিকভাবে একে সাংগঠনিক বৈঠক বলা হলেও মূলত গণনা কেন্দ্রের সুরক্ষা কিভাবে প্রদান করা হবে, দলের তরফে সেখানে পাহারা দেওয়া কিংবা আগামী 4 মে সেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত বঙ্গ বিজেপির কর্মীরা কিভাবে মাটি কামড়ে পড়ে থাকবেন তারই বুস্টার টনিক বা মৌখিক বার্তা দেবেন বিরোধী দলনেতা তথা ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার অর্থাৎ গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়েও সেখানে একাধিক আলোচনা হতে পারে বলেও সূত্রের খবর। এছাড়াও কিভাবে বাড়তি মাত্রায় ভবানীপুরের স্ট্রং রুমকে আগলে রাখা যায় অন্তত আগামী 48 ঘন্টা এবং তার পরবর্তী সময়ে 4 মে কিভাবে কোনোভাবেই যাতে তারা মাটি আঁকড়ে পড়ে থাকে, কোনোভাবেই যাতে গণনার শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ না হওয়া পর্যন্ত তারা সেই মাটি না ছাড়ে, সেই বিষয়ে বিরোধী দলনেতা তথা ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তিনি বার্তা দেবেন। তিনি একাধিক রাজনৈতিক কৌশল বাতলে দেবেন আজ ভবানীপুর কেন্দ্রের জন্য। এছাড়াও গোটা রাজ্য জুড়ে বিজেপির যে গণনা কর্মশালা সেটি চলছে, উত্তরবঙ্গে আলাদা করে এবং দক্ষিণবঙ্গে আলাদা করে। সেখানেও প্রতিটি বুথের যারা কর্মী রয়েছেন, যারা গণনা কেন্দ্রে থাকবেন, তাদেরকেও বিভিন্ন রকম বার্তা কিভাবে গণনা করাতে হবে, কিভাবে গণনার দিন কার্যক্রম পরিচালনা করা হবে বিজেপি কর্মীদের তরফ থেকে, সবটাই সেখানে আলোচিত হবে বা কর্মীদেরকে বুঝিয়ে দেওয়া হবে, শিখিয়ে দেওয়া হবে রাজ্য এবং কেন্দ্র নেতৃত্বের তরফে। ধন্যবাদ সুস্মিতা। এদিকে ফলতায় ভোট পরবর্তী অশান্তির অভিযোগ, সেখানে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ বিজেপির। বিজেপিকে ভোট দেওয়ায় হামলা করা হয়েছে বলে অভিযোগ। ফলতার হাসিমনগরের ঘটনা জানবো, আমার সঙ্গে অর্পণ রয়েছেন। অর্পণ, হিন্দুদের ভোট দিতে দেয়নি, যেখানে ওরা রিপোল চাই সেটাও আপনি অবস্থা হয়ে গেছে। আমরা গাছের গুড়ি ফেলে রাস্তা ব্লক করে রাখা হয়েছে, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এরা কারা অর্পণ, এরা কারা, কি অভিযোগ করছেন এরা? দেখো, এরা প্রত্যেকেই তারা বলছেন যে তারা বিজেপি করেন এবং বিজেপি করার অপরাধেই তাদের উপরে হামলা চালিয়েছেন। কে হামলা চালিয়েছে? ফলতা বিধানসভা কেন্দ্রের বঙ্গনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইসরাফিল চাকদার। তিনি দলবল নিয়ে গিয়ে এদের উপরে হামলা করেন, বেশ কয়েকজনকে মারধর করেন, ব্যবসায়ীদের কাছ থেকে দোকানের চাবি ছিনিয়ে নেন, এমনটাই অভিযোগ করা হচ্ছে। এবং এই বিজেপি কর্মীরা তারা একত্রিত হয়ে গাছের গুড়ি ফেলে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা বিক্ষোভে সামিল হন। পরবর্তী সময় ফলতা থানার পুলিশ ঘটনাস্থলে আসে, কেন্দ্রীয় বাহিনী আসে, কেন্দ্রীয় বাহিনীর বিশাল টিম তারা গিয়ে অবরোধ তুলে দেয়। পরবর্তীকালে আবার অবরোধ হয়, কারণ তাদের নিরাপত্তা দিতে হবে। অকারণে কেন তাদের উপরে হামলা চালানো হবে এই নিয়ে তারা
প্রশ্ন তুলতে থাকেন প্রশাসনের দিকে। অবশেষে তুমি জানবে ফলতা সহ ডায়মন্ড হারবারের যিনি পুলিশ অবজারভার অজয় পাল চৌধুরী, অজয় পাল শর্মা, তিনি ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থলে দুজন প্রার্থী, বিজেপি এবং তৃণমূলের দুই প্রার্থী গিয়ে এবং সেখানে সাধারণ মানুষকে আশ্বস্ত করার প্রায় 1.5 ঘন্টা পর এই রাস্তা অবরোধ ওঠে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ইসরাফিল। তিনি জানিয়েছেন তাদের এক কর্মীকে খুঁজতে গিয়েছিল, আর সেই খুঁজতে যাওয়ার পরেই বিজেপি তারা মিথ্যে অভিযোগ করছেন তার বিরুদ্ধে। অতনু, ধন্যবাদ। এই গ্রামে ভোট হতো নাইনি, আজকের ইসরাফিল সর্দার দল বল নিয়েছে, মা বোনদের মারধর করেছে। ওকে আগে অ্যারেস্ট করুক, তারপরে অন্য কথা। আইসি সাহেব আছেন, ডিএসপি সাহেব আছেন, দুজনকেই বলা আগে অ্যারেস্ট করে দিয়ে আসুন ওকে। এত বড় স্পর্ধা কোথায় হয়? ওই বাজার গরম করে তো কোনো লাভ নেই, সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। ওদের দোকানে মানে চাবি কেউ কেড়ে দিয়েছিল, সঙ্গে সঙ্গে চাবি ফেরত দিতে বলেছি। মনোজ কুতি বলে ওর একটা মানে দোকান আছে হাসিমনগর মোড়ে, দোকানটা এটা কেউ বলতে বন্ধ করে চাবিটা বলতে প্রধান বলে একটা ছেলে রেখেছিল, সঙ্গে সঙ্গে দিয়ে দিতে বলেছি। মুর্শিদাবাদের ইসলামপুরে ভোট পরবর্তী অশান্তি। রানীনগর কেন্দ্রের ইসলামপুরে সিপিআইএম এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ। যে জমায়েত হয়েছে ক্যামেরার ফুটেজ এবার দেখুন। কেন তুমি একা আসো? তোমাকে তুমি কে? আমি এই এলাকার বাসিন্দা। তুমি কে? আমি কিছু বলেছি? এলাকার বাসিন্দা? হ্যাঁ, এই এলাকার বাসিন্দা আমি। তুমি ক্যান্ডিডেট, তুমি বাসিন্দা না? অবশ্যই বাসিন্দা। না, তুমি বাসিন্দা না। তুমি বাসিন্দা না? ক্যান্ডিডেট এমনি হয়নি। প্রণব আছে আমার সঙ্গে। প্রণব, বাইরে থেকে কেউ এসেছেন এরকম অভিযোগ করা হচ্ছে নাকি? এজেন্টদের ভোট মিটে গেছে, এখনো এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে, এই অভিযোগ উঠছে কেন? দেখো, ইসলামপুরে তোমার রানীনগর বিধানসভা কেন্দ্রের যে ইসলামপুর রয়েছে সেখানকার এই সিপিএম এর কয়েকজন সমর্থক যারা গণনার সময়তে থাকবে তাদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। এবং সিপিএম এর অভিযোগ যাতে গণনার দিন সেই সিপিএম সমর্থকরা না থাকে তার জন্য রীতিমতন বাড়িতে গিয়ে তৃণমূল আশ্রিত যে সমস্ত দুষ্কৃতীরা রয়েছে তারা গিয়ে হুমকি দিচ্ছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগের সত্যতা স্বীকার করা হয়নি যে নিজেদের মধ্যে গণ্ডগোল এই ধরনের ঘটনা ঘটেছে, এর সঙ্গে তৃণমূলের কোন রকম সম্পর্ক নেই এবং মিথ্যা করে এই অভিযোগ করা হচ্ছে বলে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। যদিও সিপিএম এর জেলা সম্পাদক যে জামির মোল্লা রয়েছেন আজকে রীতিমতন ভাবে তৃণমূলের সিপিএম এর যে পার্টি অফিস রয়েছে বহরমপুরে সেখানে প্রেস মিট করে জানানবে শুধুমাত্র এক জায়গায় নয় বিভিন্ন জায়গাতে গণনাতে যাতে উপস্থিত থাকে। ওদিকে ভাঙড়ের নলমুড়িতে তৃণমূল কর্মীর দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ভাঙড় থেকে আমার সঙ্গে কল্যাণ রয়েছে। কল্যাণ, কি অভিযোগ উঠছে? একেবারেই নতুনটা নলমুড়ি এলাকায়, ভাঙড় বিধানসভার নলমুড়ি এলাকায়, সেখানে তৃণমূল কর্মীর দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠছে আইএসএফ এর বিরুদ্ধে। এই নলমুড়ি এলাকায় যে দোকান তৃণমূল কর্মী, সেই দোকানে রাতের অন্ধকারে হঠাৎই দাউ দাউ করে আগুন লেগে যায়। এই ঘটনা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা তারা ভাঙড় থানায় খবর দেয়। ভাঙড় থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা তাদের চেষ্টায় আগুন নিভে যায়। তবে এই যে ঘটনা ঘটেছে রাতের অন্ধকারে কে বা কারা আগুন লাগিয়েছে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আইএসএফ এর পক্ষ থেকে এই আগুন লাগানো হয়েছে। যদিও এই ঘটনায় ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কর্মী, পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে। ধন্যবাদ। রাত 7টার দিকে আইএসএফ এর যারা কর্মী নেতারা আছে বুথে বুথে ললমুড়ি রাহুলের নেতৃত্বে আমার দোকানের উপরে হামলা করে সমস্ত ইলেকট্রিকের সরঞ্জাম সব খালে ফেলে দেয়। ফেলে ওরা পেট্রোল লাগিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়। থানায় এসছে, পুলিশ ব্যারিকেড করে দিয়েছে, আমাদেরকে বলে গেছে এখানে কিছু হাত দেবেন না, ফরেনটিক্স হবে। যে দোকানটার কথা বলছেন সেই দোকানটা প্রথম কথা হলো খালি জায়গায় করা। দ্বিতীয় কথা হলো আমাদের এমন কোনো দিন আসেনি যে দোকানে কিছু নেই সেই দোকান ধরাতে হবে। তৃতীয় কথা হলো কালকে যা দারুণ বৃষ্টি হচ্ছিল সেই ফাঁকে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। গ্রামের মানুষের ওরা যা অত্যাচার করে রেখেছে সে জায়গায় দাঁড়িয়ে থেকে ওরা নিজেরাই দোকানটা ধরালো, ধরিয়ে আমাদের উপরে চাপানোর চেষ্টা করছে। ওদের পায়ের তলার মাটি নেই, ওরা হাঁটছে ভাঙড়, সেই ভয়তে এইগুলো করছে, কিন্তু এগুলো করে কোনো লাভ হবে না। ভোটের পরেই বাড়লো গ্যাসের দাম।
এক ধাক্কায় প্রায় 1000 টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, 994 টাকা। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল। কলকাতায় 19 কেজি সিলিন্ডারের দাম এবার 3202 টাকা। ঘরোয়া সিলিন্ডারের দাম যদিও এখনো বাড়েনি, কিন্তু কলকাতায় ডোমেস্টিক এলপিজির দাম থাকছে 939 টাকায়। শুধু তাই নয়, এই যে বাণিজ্যিক গ্যাস যে শুধু বাড়লো তা নয়, অটো এলপিজিও বাড়লো। এক ধাক্কায় প্রায় 7 টাকা দাম বাড়লো অটো এলপিজি, 6 টাকা 44 পয়সা দাম বাড়লো। 82 টাকা 96 পয়সা থেকে বেড়ে তাহলে এখন দাম 89 টাকা 40 পয়সা। সেই ফেব্রুয়ারি থেকে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 3 মাসে 32 টাকা 34 পয়সা বাড়লো অটো এলপিজির দাম। একদিকে যেমন অটো এলপিজির দাম বেড়েছে, তাতে ভাড়া বাড়বে, অটোর ভাড়া বাড়বে, স্বাভাবিক, কারণ অটোর সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা চালাবেন কি করে। ঠিক তেমনই এবার হোটেল রেস্তোরাঁয় বেশি টাকা দিতে হবে খাবার খেতে গেলে। এক ধাক্কায় প্রায় 1000 টাকা দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসের, সেক্ষেত্রে দাম তো বেশি হবেই খাবারের। বর্ধমানে স্টেশনের পাশে যে ছোট ছোট ভাতের হোটেলগুলো রয়েছে, যেখানে সস্তায় পেট ভরে খাবার খাওয়া যেত একসময়, সেখানেও এখন আস্তে আস্তে দাম বাড়তে থাকবে। তার কারণ যারা দোকান চালাচ্ছেন তারা বলছেন উপায় নেই, তারা বাধ্য হয়ে দাম বাড়াবেন, না হলে ব্যবসা বন্ধ করে দিতে হবে। এখন তো চালানো খুবই অসুবিধা হচ্ছে, ওর জন্য আমাদের সব গুলে সব ব্যবস্থা করতে হচ্ছে। এরকম করে গ্যাসের দাম বেড়ে গেলে আমাদের ব্যবসা করা কঠিন সমস্যা দাঁড়িয়েছে। যে আমরা বিরিয়ানি করতাম, বিরিয়ানি বন্ধ হয়ে গেল গ্যাসের জন্য। মানে আমরা যদি 10 টাকা রেট বাড়াই, পাবলিক দেবে না। সবজি ভাত 30 টাকা, মাছ ভাত 40 টাকা। এবার গ্যাসের দাম দেওয়া বাণিজ্য বেড়ে গেছে, কিন্তু আমরা কেউ চালাবো কি করে? আমাদের গুলের দাম নিতে আমরা 1200 টাকা, সেটা মনে হচ্ছে 1800 টাকা গুলের দাম নিচ্ছে। এখানে আমরা সব গরিব মানুষরা, সব যারা হসপিটাল থেকে আসে, রিক্সা চালায়, ভ্যান চালায়, মোটেগিরি কাজ করে, তারা সব এখানে খেতে আসে। 30 টাকা পেট ভর্তি হয়। সেটা দেওয়া সম্ভব হবে না, দেওয়া সম্ভব হচ্ছে না। তো 10 টাকা না বাড়ালে হবে না। ভোটের জন্য দাম বেড়ে গেছে, এখানে সব জিনিসের দাম বেড়ে, কয়লা ভোটের সব দাম বেড়ে গেছে। আমাদের ওই মিনিট চালাতে হচ্ছে, কিছু করার নেই। ভোটে আগে কোনো কিছু হয় না, ভোট এলে তো সব জিনিসের দাম বাড়বে এখানে। এখন দেখি, চেষ্টা করছি যতদিন পাবো না বন্ধ করে দেবো। চুচুড়া একাধিক রেস্তোরাঁ, হোটেল বন্ধ হওয়ার মুখে। বললো 3400 টাকার ওপর গ্যাসের বিক্রি বেড়ে গেছে। এইভাবে তো দোকান চালানো খুবই অসুবিধা। দাম ছিল 2415 টাকা, তার আগে ছিল 1550। দু দফায় 1900 টাকা বেড়ে গেছে। এখন তো ওটাই সিদ্ধান্ত নিতে পারছি না কিভাবে চালাবো। আজকে আগের গ্যাস ছিল বলে আমি এই রেটে খাবার দিতে পারছি। এবার যে রেটটা এখন ধরা হচ্ছে, এই রেটে তো আমি খাবার দিতে পারবো না। হ্যাঁ, জিনিসের দাম তো অবশ্যই বাড়াতে হবে, অনেকটাই বাড়াতে হবে। হ্যাঁ, কাস্টমারদের তো অবশ্যই সমস্যা হবে। একটা সংসারে এমনি অনেক খরচ, জিনিসপত্রের দাম প্রচন্ড বেশি বেড়ে গেছে, প্লাস তার মধ্যে গ্যাসের দাম আবার বাড়িয়েছে। ইলেকশনের আগে বাড়িয়েছিল, আবার ইলেকশনের পরেও আবার বাড়িয়ে দিয়েছে। দোকানদাররা, ব্যবসাদাররা যারা ব্যবসা করে খায়, গ্যাসের দাম দিনের দিন বেড়ে যাচ্ছে, কিন্তু তারা তো খাবারের দাম বাড়াতে পারছে না। খাবারের দাম বাড়াতে গেলে তখন কাস্টমাররা আসবে না, বা নানা রকম প্রশ্ন করবে। আমি মনে করি এগুলো সরকারের দেখা উচিত। ডেকাসল্যান্ড মানে সস্তায় পুষ্টিকর খাবার, বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে, সুতরাং সেখানে খাবারের দামও বাড়ছে। ভোটের আগেই তো 10 দিন আগে দাম কমিয়েছিল, এবার বুলডোজার চললো। সত্যি কথার সঙ্গে মিল আছে, তবে হ্যাঁ, এরকম হলে একটু ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে। ভোট বাক্স বন্ধ বলেই দাম, এখনও তো ফলাফল বাকি। খাবারের দাম বাড়তে চলেছে। ডেকাসল্যান্ডের খাদ্য রসিক প্রেমীদের বলি, ওনারা আশা রাখেন এখানে কম পয়সায় পাওয়া যায়, কিন্তু আমরাও একটা পিঠ যদি দেওয়ালে থেকে যায়,
তখন হয়তো হ্যান্ডশেক মুড়েই চলতে হবে যে 10 টাকা 5 টাকা 2 টাকা বাড়াতে হবে। আশঙ্কা তো থেকেই যায় যে গ্যাস বেড়েছে যখন খাবারের দাম তো ইনক্রিজ হওয়া দরকার, কিন্তু একই দামে তো দাদা এখনো দিয়ে যাচ্ছে। আশঙ্কা তো থেকেই যাচ্ছে যে পরবর্তীকালে কি হবে বা 10 দিন পরে কি করবে। প্রত্যেক দিন আমরা এখানে যাতায়াত করি, যাতায়াতের পথে এখান থেকেই খেয়ে যাই। বাজেটটা ঠিকঠাক থাকলে নিজেদেরকে বাজেটের মধ্যে আনতে হবে।